আসসালামু আলাইকুম। নার্গিস মুজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিতর্কিত ৩ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার ও কমিশন সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর ইউনূসের সভাপতিত্বে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিশন সদস্যগণ জুলাই সনদ তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, বেশ কিছু বিষয়ে ঐকমত্য রয়েছে। খুব শিগগিরই সব রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে সনদ চূড়ান্ত করা সম্ভব হবে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জুলাই মাসের মধ্যে জাতির সামনে এই সনদ উপস্থাপনের আশা প্রকাশ করেন তিনি। গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, গত ১.৫ শতকে সংঘটিত গুমের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘের যে কোনো ধরনের সহযোগিতা বাংলাদেশ আন্তরিকভাবে গ্রহণ করবে। সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের গুম বা নিখোঁজ বিষয়ক ওয়ার্কিং গ্রুপ WIGDর ভাইস চেয়ারপারসন গ্রাজিনা বারানোস্কো এবং সদস্য আনা লোরেনা ডেলগাদিও পেরেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, গুম বিষয়ক তদন্ত কমিশনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হচ্ছে। জাতিসংঘের কর্মকর্তারা গুমের ঘটনা প্রতিরোধে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া উদ্যোগ, বিশেষ করে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে বাংলাদেশের সংযুক্তির প্রশংসা করেন। তারা গুমের ঘটনা তদন্তে সরকার গঠিত তদন্ত কমিশনের কাজ এবং প্রতিশ্রুতিকেও সাধুবাদ জানান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ২৪ জুনের মধ্যে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল সোমবার এই আদেশ দেন। চিফ প্রসিকিউটর জানান, ২৪ জুনের মধ্যে তারা হাজির না হলে পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করবে ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিকভাবে দুজনকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ করা হবে। এরপর অভিযোগ গঠনের ওপর শুনানি শুরু হবে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আরও ২ আসামি আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামুন গ্রেফতার থাকায় আজ এই মামলার শুনানির দিনে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১ জুন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ১৬ জুন তাদের আদালতে হাজির করার আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকার রিপোর্ট থেকে তারা জানতে পেরেছেন যে এই আসামিদ্বয় গ্রেপ্তার এড়ানোর জন্য বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছেন। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী ১ সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী ২৪শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ২৪শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে গুলশান কার্যালয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন তিনি। আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়টি উঠে আসে। এছাড়াও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেন দলের নেতাদের সাথে। দলটির সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করতে নানা দিক নির্দেশনা দেন তারেক রহমান। বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ সহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ সুগম হয়েছে। সোমবার লন্ডন থেকে ফিরে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এ মন্তব্য করেন। এদিকে আলাদা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, লন্ডনের বৈঠকের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে কাজ শুরু করবে। সাদরিনা খন্দকারের রিপোর্ট।
লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের পর থেকেই তা দেশের রাজনৈতিক অঙ্গনে প্রধান আলোচনার বিষয়। এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, সংস্কার হবে ঐক্যমতের ভিত্তিতে, আর যেসব সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলো সম্মত হবে তা কার্যকর করা হবে নির্বাচনের পর। গণতান্ত্রিক উত্তরণের জন্য যে আন্দোলন সংগ্রাম আজকে বহু বছর ত্যাগ স্বীকার করেছে জনগণ, দেশ সেদিকে এগিয়ে যাবে। এখন জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। এবং সংস্কারের ব্যাপারটা তো আমি আগেই বলেছি, এবং ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, জনাব তারেক রহমান সাহেবও বলেছেন, আমাদের সকল নেতৃবৃন্দ একই কথা বলছে, যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে, এবং বাকি অংশটা আমরা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। সাক্ষাৎ শেষে ডক্টর আব্দুল মঈন খান বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য। আজকে আলোচনা এটা এসেছে যে এই বাংলাদেশে ভবিষ্যৎ যে ইনস্টিটিউশনগুলো, গণতান্ত্রিক কিছু প্রতিষ্ঠানগুলো, সেগুলো গড়ে তোলার জন্য যে যদি তাদের যে সহযোগিতা প্রয়োজন তারা সানন্দে তারা বলেছে যে তারা সেদিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে আমাদের ভবিষ্যতে। পরে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ লন্ডনের বৈঠকের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেন। বলেন, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ গণতান্ত্রিক পথে অগ্রসর হবে। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন দ্রুত গণমাধ্যম সংস্কার কাজ শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানান। সাদরিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রবেশ পর্যায়ে শূন্যপদ পূরণের লক্ষ্যে 1,822 জন শিক্ষক নিয়োগের ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে আগামী 22শে জুন থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। টাকা জমা দেওয়া যাবে 13 জুলাই পর্যন্ত। সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC এর সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী 4 জুন প্রার্থীর বয়স 35 বছর বা তার কম হতে হবে, আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে 3 বছর। সে অনুযায়ী 4 জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 1,822টি MPOভুক্ত পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে 46,211টি পদ, মাদ্রাসায় 53,501 এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে 1,110 জনকে। শপথ না নিয়ে সোমবার দক্ষিণ নগর ভবনে কয়েকজন কর্মকর্তা, কর্মচারী ও সমর্থকদের নিয়ে সভা করলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সভায় মেয়র হিসেবে অংশ নেন তিনি, নিয়েছেন সংবর্ধনাও। দক্ষিণ ঢাকায় জরুরি সেবা চালু রাখতে কর্মকর্তা কর্মচারীদের একাংশের সাথে সভায় অংশ নিয়ে ইশরাক হোসেন নিজের তত্ত্বাবধানে সেবা চালু করার নির্দেশনা দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক জানান, মেয়রের দায়িত্ব নিতে নয়, ঢাকাবাসীর অনুরোধে নগর ভবনে এসেছেন তিনি। এ সময় ইশরাক দাবি করেন, নির্বাচন কমিশনের গেজেট বহাল থাকায় প্রশাসক অবৈধ, তবে অন্যান্য উন্নয়ন কাজ বন্ধ থাকবে বলে জানান তিনি। ডেঙ্গু মোকাবেলায় ওয়ার্ড ভিত্তিক মশক নিধন সহ সপ্তাহ জুড়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করার ঘোষণা দেন ইশরাক হোসেন। যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে। এটা আমার দাবি না, এটা আমার জনগণের দাবি। এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটা প্রতিষ্ঠা পেয়েছে। অতএব আজকে যারা এটা নিয়ে আবারও কথা তোলার চেষ্টা করছে তাদেরকে বলবো যে তারা নিজেদের জ্ঞানকে আরেকটু পরিমার্জিত করে আরেকটু সমৃদ্ধ করে তারা যাতে কথা বলে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছেন, বিচার ও মৌলিক সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন দেয়া হলে তা হবে
জাতির সাথে বিশ্বাসঘাতকতার শামিল। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই সনদ ঘোষণা না হলে আগামী 25শে জুন শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত লাল মার্চ কর্মসূচির ঘোষণাও দিয়েছে ইনকিলাব মঞ্চ। 36 জুলাইকে জাতীয় মুক্তি দিবস ঘোষণার দাবি জানায় সংগঠনটি। সংস্কার ও বিচারের আগে নির্বাচনের ট্রেন ছেড়ে দিলে তা জুলাই শহীদ ও তাদের পরিবারের সাথে প্রতারণার বলেও অভিযোগ করেন হাদি। রক্তের মাস চলে এসেছে, সুতরাং লাল জুলাইয়ের আগে জুলাই সনদের জন্য আগামী 25শে জুন শাহবাগ থেকে বিকেল 4টায় মানিক মিয়া এভিনিউ অভিমুখে জুলাই সনদ আদায়ের জন্য লাল মার্চ ঘোষণা করছি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করল দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর 2025-27 মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ। সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সংগঠনটির অন্তর্বর্তীকালীন প্রশাসক আনোয়ার হোসেন। দায়িত্ব গ্রহণকালে বিজিএমইএ এর নতুন সভাপতি বলেন, একটি কার্যকর ও জবাবদিহিতামূলক বিজিএমইএ গঠন করাই নবনির্বাচিত পর্ষদের মূল লক্ষ্য। ঐক্যবদ্ধভাবে দেশীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের পোশাক শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সংগঠনটির নতুন সভাপতি সহ 7 জন সহসভাপতি এবং পরিচালকরাও দায়িত্ব গ্রহণ করেন। আমাদের প্রিয় শিল্পটি বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়ে সঙ্গীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটার একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। এই অবস্থায় প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখার জন্য আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে। আমি বিশ্বাস করি আপনাদের সকলের সহযোগিতায় এই কাজগুলো করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।